আচ্ছা, তো আপনারা দেখেন আমি কেমিস্ট্রি পড়ানো শুরু করতেছি। হ্যাঁ, আপনারা যারা ডিটিআই মেইলটা লগ ইন করছেন তাদের সবার মেইলে আমাদের কেমিস্ট্রি একটা বই চলে গেছে, দেখবেন। ঠিক আছে, কেমিস্ট্রি একটা বই গেছে, এরকম বই পাইছেন না? জি স্যার পাইছি। এটা পাইছেন? এই যে 28 পৃষ্ঠার একটা চ্যাপ্টার, প্রথম অধ্যায় পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। আমাদের জি স্যার। রসায়ন স্যার করতে ওটা গেলে আমি পাইনি স্যার। পান নাই? না স্যার। ভাই ইমেলে আপনার দিছে আপনার ডিটিআই মেইলটা যদি ডিটিএল আপনি মেলে। লগ ইন করেন, হ্যাঁ আপনার ডিটিআই মেইল, আপনার নাম, আপনার যে ডিটিআই যে মেইলটা দেওয়া হয়েছে আমাদের এখান থেকে, মানে আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যে মেইলটা আপনাকে দেওয়া হয়েছে, সেই মেইলটা লগ ইন করলে আপনি এটা পাবেন। ঠিক আছে, অন্য মেইল ইউজ করলে আপনি পাবেন না। তো চারটা বই দিছে দেখবেন। ঠিক আছে, এটা ম্যাথ দিছে, ফিজিক্স, হ্যাঁ, কেমিস্ট্রি আর বাংলা। ওকে। তাহলে রসায়ন পড়তে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে, রসায়ন আগে কি সেটা বুঝতে হবে। হ্যাঁ, তো রসায়নের সংজ্ঞাটা এখানে ঠিক সুন্দর করে নাই, আমি বলি আমার মতো করে। মানে আমাদের যে পৃথিবীতে যে ভৌত রসায়ন এবং রসায়নের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ভৌত রসায়ন, একটা হচ্ছে অর্গানিক বা জৈব, আর একটা হচ্ছে ইনঅর্গানিক মানে অজৈব। রসায়নের তিনটা অংশ। হ্যাঁ, এক একটা অংশে বিশদ আলোচনা আছে, আমাদের এতগুলো দরকার নাই। আমাদের সাধারণত টেকনিক্যাল পড়তেছি, আমাদের অল্প কোর্স, অল্প একটু কোর্সের মধ্যে আমরা পড়ে আমরা শেষ করব মাত্র একটা সেমিস্টারে। তো এর জন্য আমাদের যেটা জানতে হবে রসায়ন আসলে কি জিনিস, মানে কোনো মৌলের ভৌত অবস্থা, ভৌত, তারপরে তার যে রাসায়নিক যে অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় সাধারণত রসায়ন শাস্ত্রে। এর গুণগত মান বিশ্লেষণ, হ্যাঁ, তাত্ত্বিক এবং ভৌত এই যে বিশ্লেষণগুলো রসায়নের মাধ্যমে করা হয়। বস্তুটা কোন অবস্থায় আছে, সে কি অবস্থায় ছিল এবং ভবিষ্যতে এর কি পরিবর্তন হতে পারে, এই পরিবর্তনগুলো নিয়েই যে আলোচনা, এটা হচ্ছে রসায়নের মধ্যে মূল আর কি। তো এখান থেকে আমাদের প্রথম অধ্যায় রয়েছে পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন। তাহলে পারমাণবিক গঠন কি এবং রাসায়নিক বন্ধন কি? পারমাণবিক গঠন বলতে বোঝায়, পারমাণবিক কথার মানে পরমাণুর গঠন। তো পরমাণু কি দ্বারা গঠিত? দেখেন, প্রথমে টপিকটা আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার পারমাণবিক কয়টা হ্যাঁ স্যার অণু দেখা মিলে যাচ্ছে। পারমাণবিক গঠিত না? কয়টা অণু? সরি, স্যার, অণু মিলে কয়টা পারমাণবিক না স্যার এটা? না আমি আগে বলি তারপর আপনাদের প্রশ্ন নিব। হ্যাঁ, যদি প্রশ্ন থাকে আপনারা একটু নোট ডাউন করে রাখবেন। আমি একটু বলি, তারপর আস্তে আস্তে সবাই প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আশা করি আপনাদের বুঝাইতে হব, সমর্থ হব। পারমাণবিক গঠনের মধ্যে দেখেন প্রথমে টপিকটা যে আসছে মৌলিক পদার্থ, পরমাণু, অণু এবং পরমাণুর মূল কণিকা সমূহ, তাদের ভর, চার্জ, অবস্থান, এগুলো সম্পর্কে আলোচনা করেছে। তাহলে প্রথমে আসে পরমাণু। যদি আমরা পড়ি, পরমাণু কাকে বলা হয়? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, একে বলা হয় পরমাণু। এখন মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ বলতে বোঝায় যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে কি বলবো আমরা? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। সরি, স্যার আরেকবার এটা বলতে পারবেন স্যার, পরমাণু কাকে বলে? আরেকবার বললে ভালো হতো স্যার। হ্যাঁ রিফাত বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাসে আসো, উপরে আসো। হ্যাঁ হ্যাঁ, ডিটেল মেইন ক্যাম্পাসে তিনতলায় আসো, রিসার্চ রুমে আছে। আর কে বর্মন, ওনার আচ্ছা, একটু মাইক্রোফোনটা অফ করে রাখুন। না এখানেই আসো, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওই যে ভর্তির জন্য নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সরি, আমার এই আগের বাজার একটা স্টুডেন্ট ফোন দিছিল তো। হ্যাঁ, তো যে আরেকবার জায়গায় বলা ছিলাম যাবে যে মৌলিক প্রথম থেকে? আরেকবার কাকে বলে? বুঝি বুঝি নাই কি? যে কাকে বলে একবার বললেন স্যার, আরেকবার বলা যাবে?
একটু নোট করতে হবে। কোনটা মৌলিক পদার্থ? হ্যাঁ, পরমাণু মৌলিক সেটা বোঝানো আরেকবার বলা যাবে স্যার? নোট করতে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। পরমাণু বলতে বোঝায় মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। এই যে দেখেন এখানে লেখা আছে কোন মৌলিক, দেখছেন এই যে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ওই পদার্থের সমস্ত অণুবলী অক্ষুণ্ণ রাখে এবং রাসায়নিক বিক্রিয়া করে। আচ্ছা, আপনার এত কিছু লিখতে হবে না, আপনি সোজাসুজি লিখবেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। ঠিক আছে, এক কথায়। স্যার ভাই, এটা সেটা লেখার জন্য স্যার শুধুমাত্র। হ্যাঁ হ্যাঁ। স্যার তো মৌলিক, হ্যাঁ বলেন। স্যার আমি তো মানে এগুলো আর কি ইংলিশে পড়েছি, তো আমার জন্য কি একটু বলে দেওয়া যাবে যে আর কি কোনটাকে কি বলা হচ্ছে? আহ বুঝতে পারছি, আপনার জন্য একটু মুশকিল নাকি? হ্যাঁ আসলে আমার মানে এগুলো পড়া জিনিস, বাট সায়েন্সেরই ছিলাম আমি, বাট এখন তো বাংলায়, তো আমি তো হুম হুম ইংলিশে হুম। করেছি, একটু যদি ধরিয়ে দিলে তাহলে আমি আবার বুঝতে পারবো যে এটা কি এটা বলে। আচ্ছা, মৌলিক পদার্থ তো বুঝেন এলিমেন্ট, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আপ- এলিমেন্ট। আচ্ছা আমি, হ্যাঁ আমি বলি, আপনারা যদি দুই মাধ্যমে শেখেন তাহলে আমার জন্য একটু কষ্ট, বাংলায় বলতে হবে আবার ইংরেজিতে বলতে হবে। আপনার আহ, যদি যতটা পারেন বাংলাতেই লিখতে হবে আপনাকে, হ্যাঁ? বাংলায় লেখাটা চেষ্টা করবেন আস্তে আস্তে, কারণ এর পরবর্তীতে আপনার সবই বাংলায় লিখতে হবে। আর এখানে সামান্য পড়া এগুলো, আপনি অল্প অল্প করে লিখে ফেলবেন, সমস্যা নাই। যতটা পারবেন নিজে চেষ্টা করবেন, তারপর যদি না পারেন তাহলে আমি তো আছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বলে দিব। ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওকে। তো এখন মৌলিক পদার্থ কি? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলা হয়। তাহলে মৌলিক মানে পদার্থ স্যার, কি? যে সকল কোন পদার্থ পদার্থকে ভাঙলে কি স্যার বিশ্লেষণ, বললেন? ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মৌলিক পদার্থ বলা হয়। মৌলিক মানে কি? ফান্ডামেন্টাল, হ্যাঁ, মানে একদম বেসিক যে জিনিসটা থাকে, একদম মূল, তাকে মৌলিক পদার্থ বলা হয়। যেটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যত টুকরো টুকরো করেন আপনি, ওই পদার্থ ছাড়া কিছু পাবেন না। মনে করেন যে স্বর্ণ, সোনা আছে না, সোনা, রূপা, রৌপ্য যেটাকে বলি, তাহলে স্বর্ণটাকে যদি আমরা টুকরো টুকরো করি, যদি সেটা বিশুদ্ধ হয়, তাহলে স্বর্ণের টুকরাই পাবো আমরা, হ্যাঁ, আর কিছু পাবো না। তাকে এটা হচ্ছে যেমন মৌলিক পদার্থ। আবার যৌগিক, এখন পাশাপাশি আছে যে যৌগিক পদার্থ হয়। মৌলিক পদার্থ পড়তে গেলেই সাথে সাথে যৌগিক পদার্থের কথাও চলে আসে। তাহলে যৌগিক পদার্থ কি? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তার মানে কি? অনেকগুলো মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ। ঠিক আছে, কিন্তু মৌলিক পদার্থের আর কোনো ভাগ নাই, শুধু মৌলিক পদার্থই একটাই। আবার অনেকগুলো মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ হয়। যেমন যদি আমরা ধাতুর মধ্যে চিন্তা করি, যেমন পিতল, হ্যাঁ, পিতলের মধ্যে কি থাকে? তামা থাকে, আবার কি নিকেল থাকে, এই দুইটা মিলে হয় আমাদের পিতল, হ্যাঁ। আবার যদি পানি ধরি, পানিও পদার্থ একটা, কিন্তু এটা তরল পদার্থ। তাহলে পানি যদি যৌগিক পদার্থ হয়, তাহলে এর মধ্যে কি আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন, তার মানে কি দুইটা আছে। দেখেন, হ্যাঁ একাধিক একাধিক মৌলিক পদার্থ, এরা মিলে হয় যৌগিক পদার্থ। ঠিক আছে, যেমন পানির যদি উদাহরণ বলি, আমরা পানি একটা যৌগিক পদার্থ, এর মধ্যে উপাদান কি আছে? এইচ মৌলিক টু এবং H2O, হ্যাঁ, এটা হচ্ছে পানি। এর মধ্যে কি কি হুম, আছে? হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন অক্সিজেন এন্ড আছে। অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক হুম। আছে, এই দুইটা মিলে হয়েছে পানি, এটা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে, তাহলে যৌগিক পদার্থের সংখ্যাটা আমরা কিভাবে বলবো, একজন বলেন। যে পদার্থ একাধিক মৌলিক পদার্থ সমন্বয়ে গঠিত হয় তাকে যৌগিক পদার্থ বলে। ওকে, এখন যদি বলি মৌলিক পদার্থ কতটা আছে এবং যৌগিক পদার্থ কতটা আছে, আপনারা বলতে পারবেন? যৌগিক পদার্থ তো হিসাব নেই, কিন্তু মৌলিক পদার্থ 112টা মেবি। 118টা। ও 118টা। হ্যাঁ, আপনারা পর্যায় সারণী দেখছেন যারা সায়েন্স পড়ছেন? পর্যায় সারণী দেখছেন আপনারা যারা সায়েন্সে পড়ছেন? নিশ্চয়ই দেখছেন। আর যারা আর্টস কমার্সে পড়ছেন তারা হয়তো না, দেখে থাকবেন না। তাহলে কি স্যার? পর্যায় সারণী,
না স্যার, আমি শুনিনি নামটা। স্যার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তো। আচ্ছা আচ্ছা, স্যার পর্যায় কমার্স সারণী বলতে ব্যাকগ্রাউন্ড। বোঝায় এমন একটা সারণী, হ্যাঁ পর্যায় সারণী বলতে বোঝায় এমন একটা সারণী যেই সারণীর মধ্যে 118টা মৌলিক পদার্থ সুবিন্যস্ত ভাবে ওখানে দেওয়া আছে। মানে ধাতুগুলো এক জায়গায়, ও অধাতুগুলো এক হ্যাঁ হ্যাঁ জায়গায়, হ্যাঁ, আমি গ্যাসীয় আমি জানি পদার্থ ওই এক যে জায়গায়। টেবিল থাকে একটা, হ্যাঁ টেবিলের হ্যাঁ, মধ্যে আর কি সবগুলো পিরিয়ডিক, এলিমেন্টস মলিকিউলস পিরিয়ডিক টেবিল। হ্যাঁ পিরিয়ডিক হ্যাঁ টেবিলস, হ্যাঁ পিরিয়ডিক টেবিলস, যেটা এটাকে বলা হয় পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে 118টা মৌল সুবিন্যস্ত ভাবে থাকে, যেমন 1 থেকে 118 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 1 থেকে 118 পর্যন্ত যে মৌলগুলো আছে, যে নাম্বারস, এগুলোই হচ্ছে মৌলিক পদার্থ। আর তাহলে আমাদের পৃথিবীতে মোট মৌলিক পদার্থ কয়টা? 118টি। 118টি। গুড। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে ধাতু আছে, অধাতু আছে, অপধাতু আছে, হ্যাঁ এগুলো ভাগ ভাগ আছে, ওগুলো তো আমরা পরে আসবো। আগে ইয়েস। আমরা মূল যে বেসিক জিনিসটা আমরা বুঝতেছি, ঠিক আছে? তাহলে আমরা মৌলিক পদার্থ শিখলাম, যৌগিক পদার্থ শিখলাম, পরমাণু শিখলাম। এখন অণু শিখি না আমরা। অণু জানি? অণু কি? স্যার ইংলিশে বলুন, অণু কি? অণু হচ্ছে মলিকুল। হ্যাঁ, শুনতে পারলাম না ঠিক। মলিকুল, ও মলিকুল হচ্ছে মলিকিউলস, অণু। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, অ্যাটম হচ্ছে পরমাণু। অ্যাটমস, হ্যাঁ, অ্যাটমস মানে ঠিক কি? আছে। অনেকগুলো পরমাণু, নাকি? হ্যাঁ জি স্যার। অ্যাটমস অনেকগুলো পরমাণু মিলে একটা অণু গঠিত হয়। বুঝতে পারছেন? তার মানে অনেকগুলো পরমাণুর সমন্বয়ে একটা অণু একটি গঠিত অণু হয়। গঠিত হয়। ও হ্যাঁ, একটা অণুকে ভাঙলে অনেকগুলো পরমাণু পাওয়া যায়। পরমাণু পাওয়া যায়। তার মানে আমরা আরেকভাবে বলতে পারি যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হইছে অণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। ঠিক আছে? আপনারা অণু সম্পর্কে বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, বেসিক। অণু এবং পরমাণু একটু বলেন তো একজনে, অণু কি, পরমাণু কি? স্যার পরমাণু হচ্ছে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আর অণু হ্যাঁ, হচ্ছে যে একাধিক অণুর সমন্বয়ে যে পদার্থটা গঠিত হয় তাকে অণু বলে আর কি। একাধিক পরমাণু, পরমাণুর জি জি সমন্বয়ে। পরমাণু, সরি। হ্যাঁ, আরো যদি সহজ করে বলি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হয়েছে পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হয়েছে অণু। ঠিক আছে? শর্টে স্যার। হ্যাঁ, আপনারা এইভাবে মনে রাখেন। অণু পরমাণু আলাদা করে সংজ্ঞা আসবে না, আসবে কি একটা পার্থক্য। এই দেখেন, এখন পার্থক্যটা দেখেন, এখানে 5-6টা পার্থক্য আছে। প্রথমে আছে অস্তিত্ব। আপনারা প্রথমে এই পার্থক্য লিখতে গেলে, যে কোনো কিছু পার্থক্য লিখতে গেলে আগে তার ডেফিনেশন লিখতে হবে। হ্যাঁ, ডেফিনেশন বুঝেন তো? যারা বাংলা মিডিয়ামে আছেন, ডেফিনেশন বলতে বোঝায় তাদের সংজ্ঞা। ইংলিশ মিডিয়াম যে আছেন তার জন্য সুবিধা। ডেফিনেশন বলতে কি বোঝাচ্ছে, মানে সংজ্ঞা তার। হ্যাঁ, মানে সেটা কি জিনিস তার আগে পরিস্থিতি জানতে হবে আমাদের। তাহলে অণু কি? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু, আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। পরমাণু। এখন দেখেন এখানে পার্থক্যের বিষয় আছে কতগুলো। পার্থক্যের বিষয়গুলো কি কি আছে দেখেন: অস্তিত্ব, পদার্থ, ধর্ম, রাসায়নিক বিক্রিয়া, দেন গঠন এবং বিভাজন। তাহলে অস্তিত্ব সম্পর্কে কি বোঝাচ্ছে? অণুর স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই। কি বোঝাচ্ছে? অস্তিত্ব, হ্যাঁ, মানে স্টাবিলিটি যেটাকে বলি আমরা, হ্যাঁ, স্থায়িত্ব বা অস্তিত্ব, হ্যাঁ, বা অবস্থান, সারফেস, দশা, যেটা বুঝি আমরা। সারফেস তো বুঝি নাকি? ইংলিশ মিডিয়ামে যে আছেন। হ্যালো, হ্যাঁ স্যার শুনছি। আচ্ছা আপনি বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। আপনার কতজন আছেন? আচ্ছা, তাহলে অণুর স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই। পদার্থ, অণু, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এখানে অণু লেখছে মৌলিক পদার্থ, এটা আপনারা এটা স্কিপ করবেন। আপনারা লিখবেন শুধুমাত্র যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হইছে অণু। অণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হইছে পরমাণু। ধর্ম, অণুতে পদার্থের ধর্ম বিদ্যমান,
পরমাণুতে মৌলিক পদার্থ বিদ্যমান। পদার্থসমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। সরাসরি লিখবেন, কি লিখবেন? অণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আর পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণুগুলো যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে যায় তাহলে সেটাকে আগে পরমাণুতে ভাঙতে হয়। কি করতে হয়? পরমাণু সমূহ সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে? তারপর আছে গঠন। মৌলিক পদার্থের অনেকগুলো পরমাণু মিলে একটা অণু গঠিত হয়, আর বিভিন্ন মৌলের পরমাণু ধর্মে বিভিন্ন আর কি। যে গঠন বলা হয়েছে গঠনের মধ্যে কি আছে? বিভিন্ন মৌলের পরমাণু ধর্মে বিভিন্ন, এক মধ্যে যে তাদের পরমাণুর যে ধর্ম সেটা এক এক রকম। যেমন যদি আমি ধরি যে হাইড্রোজেন অণু যেটা মধ্যে যে পরমাণুগুলো আছে, হাইড্রোজেন অণুর যদি পরমাণু ধরি আমরা, সেটা গ্যাসীয় পরমাণু। আবার যদি আমরা কপারের অণু ধরি বা পরমাণু ধরি, কপারের পরমাণুগুলো সেটা কি? ধাতব পরমাণু। আবার হাইড্রোজেনের পরমাণু হচ্ছে অধাতব পরমাণু বা গ্যাসীয় পরমাণু। এইরকম আর কি, ডিফারেন্ট। কারণ কপার আমরা জানি তামা একটা ধাতু, তার পরমাণুগুলোকে একটু করলে সেটা ধাতুই পাওয়া যাবে। আবার যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন গ্যাস, সেটাকে যদি আমরা বিভক্ত করি পরমাণুর যে বিভিন্ন অংশে, সেটা কি? গ্যাসীয় পরমাণু হবে। এরকম আর কি। আর বিভাজন আছে, অণুর বিভাজনে পরমাণু পাওয়া যায়, পরমাণুর বিভাজনে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। ঠিক আছে? আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, আমাদের যে প্রথম যে অংশটা, এটা যদি আমরা দেখি, আমরা কি কি পড়লাম আজকে দেখেন আপনারা। আবার একটু রিভিউ দিচ্ছি। মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, তারপর আমরা পড়ছি পরমাণু কি, অণু কি, এবং অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। এখান থেকে আপনার একটা প্রশ্ন কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইম কিন্তু আসে আপনাদের বোর্ড পরীক্ষায়। অণু এবং পরমাণুর পার্থক্য, এই যেটুকু করলাম আমরা, এখান থেকে আশা করি একটা প্রশ্ন আমাদের থাকবে। অ্যাটলিস্ট 3 মার্কসের একটা প্রশ্ন থাকবে, 3 মার্কসের বেশি, হয়তো 5 মার্কসের কোশ্চেন থাকতে পারে আপনাদের। আমি চেষ্টা করব আপনাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোই পড়ানোর জন্য, সেই টপিকগুলোই পড়ানোর জন্য চেষ্টা করবো আমি। বুঝতে পারছেন? জি স্যার। কারণ আপনাদের এক্সট্রা যে আছে অনেক কিছু, আমি পড়াইয়া আপনাদেরকে একদম বুঝাইয়া আপনাদেরকে স্কলার করে ফেলবো তেমন না। আপনাদের আমি বুঝাবো যতটুকু আমাদের পরীক্ষায় লাগবে, এর বাইরে যদি আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারি তারপরে আপনাদের এক্সট্রা কিছু শিখাবো। হ্যাঁ, এটা পড়ার মধ্যে আমি চলে আসবে, কিন্তু এটা আপনাদের আলাদা করে মুখস্থ করে পড়তে হবে না, আমি বুঝাই দেবো, তাহলেই বুঝতে পারবেন। যেগুলো মুখস্থ করতে হবে না সেগুলো আমি বলে দিব যে আপনাদের এগুলো মুখস্থ দরকার নাই, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। ঠিক আছে? জি স্যার। আপনাদের যেটা করতে হবে আজকে হোমওয়ার্ক, যেটা আমি যেটা বললাম আপনারা একটু নোট করে রাখতে পারেন। মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, হ্যাঁ, তারপরে অণু এবং পরমাণু কাকে বলে, এবং অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য, 3টা প্রশ্ন। ঠিক আছে? জি স্যার। মৌলিক ও যৌগিক পদার্থ কি, অণু ও পরমাণু কি, এবং অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য, 3টা প্রশ্ন আপনাদের হোমওয়ার্ক থাকবে। এর মধ্যে আশা করি একটা প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। 5 মার্কসের প্রশ্ন থাকবে। মনে করেন আজকের এই ক্লাসটার মধ্যে আপনি 5 মার্কস পেয়ে গেলেন। জি স্যার। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন এবার। কোনো কোশ্চেন আছে? বোঝেন নাই বা কিছু এরকম কোন জায়গা থেকে? আমি মানে একটু তাড়াতাড়ি করে ফেলছি নাকি? স্যার স্যার ওই ঠিক আছে। যে বুকটা, বুকের মধ্যে তো ওই কি যেন ওটা আহ যৌগিক, ওটা তো দেখতে পাচ্ছি না। যৌগিক পদার্থ দেখতে পাচ্ছেন না? নো আচ্ছা, আমি তো যৌগিক পদার্থের সংজ্ঞাটা বলে দিলাম। স্যার, আমি লিখতে পারিনি। আচ্ছা, যৌগিক পদার্থ লিখতে পারে না। যৌগিক পদার্থ কাকে বলে? হ্যাঁ যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক, স্যার, স্যার আস্তে 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 হ্যাঁ হ্যাঁ আস্তে হ্যাঁ, আস্তে। যে সকল পদার্থকে ছিল। বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়।
যে সকল পদার্থকে হ্যাঁ, যে সকল পদার্থকে হ্যাঁ, বিশ্লেষণ করলে করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তাকে যৌগিক পদার্থ বলে, তাই তো? যৌগিক পদার্থ বলে, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। স্যার যৌগিক স্পেলিংটা কিরকম হবে? মৌলিকের মতনই? এই যে যৌগিক লেখা আছে দেখেন, চৌগাশিক কোথায়? আপনি আমার স্ক্রিনটা দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন? এখানে যে অণু লেখা আছে দেখেন, অণুর পাশে যে কোন মৌলিক বা যৌগিক পদার্থে যে যৌগিক লেখা আছে দেখছেন? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এটাই। আর কারো কোনো প্রশ্ন আছে? রয়েছে কন্ট্রোল, পুরো নেটের কন্ট্রোল, এটা ওখান থেকে সাপ্লাই স্যার হয় সব এখানে জায়গায়। আছে ধর্ম, একটা টেবিলের মধ্যে লেখা ধর্ম। ধর্ম হুম, এখানে এটা কি বুঝিয়েছে, মানে কি হবে এটা ইংলিশে? ধর্ম বলতে বোঝায় আপনি আইডেন্টিটি বলতে পারেন, বুঝিনি। আইডেন্টিটি বলতে পারেন। এই সবগুলোই তো ওদের আইডেন্টিটি, মানে সলিড কোনটা হবে, লিকুইড, দেন মলিকিউলস, ওদের ইকুয়েশন কি হবে, তাহলে ধর্ম কি? আমি বলি ধর্মটা কি বুঝাইছে, অণুতে পদার্থের ধর্ম বিদ্যমান, পরমাণুতে মৌলিক পদার্থের বিদ্যমান, মানে অণু বলতে আপনি কি বুঝাচ্ছেন, অণুর ঠিক কোন জায়গা আছে, তার অবস্থানটা কিসে। অণু একটা, আমরা একটা পদার্থ দেখলাম বা একটা ক্ষুদ্র একটা কণা দেখলাম, সেটা অণু না পরমাণু, সেটা আমরা কিভাবে বুঝবো, তার যে বোঝার যে অবস্থাটা, সেটাকে ধর্ম বলা হয়। মানে সেটা কিরকম আচরণ করবে, সোজা কথা আচরণ যদি আপনি চিন্তা করেন, সেই আচরণটা কি, আচ্ছা, একটা ওর অণু দেখে আপনি বিহেভিয়ারটা। কিভাবে বুঝবেন এটা। হ্যাঁ, বিহেভিয়ার, জাস্ট বিহেভিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, আপনাদের বোধহয় ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমার আবার একটা ক্লাস আছে, তাহলে আপনারা একটু কাজ করেন, আমার কাছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আপনাদের। হ্যাঁ স্যার জি স্যার। হ্যাঁ, বলতেছি স্যার, আপনার এটা রেকর্ডটা আচ্ছা, দেওয়া যাবে স্যার? ক্লাস রেকর্ডটা? রেকর্ড লাগবে আপনার? স্যার আমার তো নেট সবার মেইলে দিয়ে দিলেই স্যার হয়। এটা হচ্ছে স্যার সবারই লাগবে এটা। গুগলে পরে শুনে ক্লাসরুম শুনে আবার ক্রিয়েট করে করতে হবে। ওখানে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে স্যার। হ্যাঁ, স্যার, সেটাই ভালো স্যার হবে। আমার হ্যাঁ, নেটটা আক্রমণ ক্লাস, করতো স্যার, বাইরে গেছিলাম, কোনো কথাই শুনতে পাইনি ভালো মতো কোনোটাই। ওই ধর্ম যেগুলো বলছি জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দিলে ভালো হতো স্যার। জি স্যার। ওকে ওকে। ক্লাসরুমে দিলে ভালো হয়েছে, ক্লাসটা করলে একবার রিপিট করলে আমাদের জন্য স্যার আমাদের ভালো যদি হবে। ডিটেলস মেইলটা দেওয়া হয়েছে, ওই মেইলটা যদি মেইল করে দেওয়া হয় সবাই পেয়ে যাবে, কেউ আলাদা করে দেওয়ার প্রয়োজন হবে না স্যার। ঠিক হবে, ওইটাতেই হয়ে যাবে। হ্যাঁ, আমি আমি বলি শোনেন, আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাড হতে হবে। হ্যাঁ, এখানে অ্যাড করলে আমি সরাসরি ওখানে দিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা নেই, যত ভিডিও আছে সব ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে? জি 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 স্যার, স্যার, জি সেটাই বলছিলাম। এটাই স্যার আমি আচ্ছা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনারা একটু প্রেজেন্টটা দিয়ে দেন, আপনারা, আমি বলি একে একে।
স্যার আমরা মেসেজ দিয়ে দিই এখানে স্যার, আপনি ই করেন না, তাই ভালো। ইলেকট্রিক্যালে কে আছেন? ইলেকট্রিক্যালে বলেন, দ্রুত বলে দেন। ইলেকট্রিক্যালে কেউ থাকলে জি, স্যার। ইলেকট্রিক্যাল জি স্যার, হ্যাঁ। রবিউল্লাহ। রোল বলেন। 200505। 505 হ্যাঁ রবিউল্লাহ। দেন 200503 200503 503 অনেক 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 কুমার বসু। yes sir দেন হ্যাঁ, আর কে আছেন ইলেকট্রিক্যাল? আর কেউ আছেন ইলেকট্রিক্যালে? নেই মনে আচ্ছা হয়। না, নেই নাই। মনে হয় এখন আসেন অন্যটাতে switch। টেক্সটাইল টেক্সটাইল টেক্সটাইল। আর কে বর্মন স্যার স্যার? আমি আছি, আমারটা হলো 200505। 505 ইমা। হ্যাঁ, ক্যাপ্টেন রিবেরো। হ্যাঁ, আর কে? আর কে আছেন? আর কে বর্মন স্যার? হ্যালো আর কে বর্মন? আর কে বর্মন? জি স্যার। আপনার ফুল কি নাম কি? রোল নাম্বার কত? রানা কুমার বর্মন। 507। জি স্যার। আর কে আছেন স্যার টেক্সটাইল? আমি 504টা দিয়ে দেন, জুলি। 504। আর কে আছেন? আর কে আছেন টেক্সটাইল? 3 জন পাইছি। আর মনে হয় নাই স্যার। ওকে, তারপরে আর্কিটেকচার। আর্কিটেকচার কেউ আছেন? sir 504 504 সাব্বির। जी sir আর কে আছেন? Sir, 200503. হাদিকা। जी। আর কে আছেন আর্কিটেকচার? স্যার যাদের আর হয়ে কেউ গিয়েছে আছেন? লিভ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারেন। থ্যাংক ইউ স্যার, বাই স্যার। জিডি গ্রাফ হ্যাঁ, ওকে ভালো থাকবেন। হ্যাঁ, স্যার 502 স্যার 505 স্যার 501 স্যার। গ্রাফিক্স ডিজাইন 501। Yes sir, 501। তারপরে 502 Five- আবু সাইদ। জি স্যার 506 স্যার। 506 505 স্যার। 505 507 স্যার। 67 হ্যাঁ, আর কে আছেন? স্যার গ্রাফিক্স 520। ও এটা গ্রাফিক্স ডিজাইন আর কেউ আছেন? জি 520। 520 তো লেখা নাই। 520 আপনি বোধহয় সি সেকশনে। ও হ্যাঁ, আচ্ছা আর কেউ আছেন কোন টেকনোলজির যার রোল দেওয়া হয়নি? আরে দিতে পারবো। বুঝে নাই। হ্যালো বাংলা ম্যাম এমনি রাকিব মিয়া আছি 504 কত কোন টেকনোলজি? কম্পিউটার ডিপার্টমেন্ট। কম্পিউটার আপনি ফিজিক্স ক্লাসে অ্যাটেন্ড দেন। ফিজিক্স, কম্পিউটার তো এখানে না, আমি বলে দিচ্ছি দেখেন, কম্পিউটার না, ফিজিক্স জয়েন করবেন। আপনাদের রুটিনটা দেখবেন। হ্যাঁ, এখন কোন ক্লাস আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি লিভ নিয়ে নেন। হ্যালো